আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব পদার্থের কঠিন অবস্থা, ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার এটি। আমাদের চারিদিকে যে সমস্ত কঠিন পদার্থ আমরা দেখতে পাই সেগুলিকে দুভাবে ভাগ করতে পারি। একটি ভাগ হলো কেলাসাকার কঠিন বা ইংরেজিতে ক্রিস্টালাইন সলিড, এবং অন্য ভাগটি হলো অনিয়তকার কঠিন বা অ্যামরফাস সলিড। এই কেলাসাকার এবং অনিয়তকার কঠিনের কণাগুলি কেমনভাবে থাকে, উপাদান কণাগুলি, তা আমরা ছবিতে দেখছি। এখন আমরা পড়ব কেলাসাকার কঠিন ও অনিয়তকার কঠিনের মধ্যে পার্থক্য। একটু আগেই আমরা যে ছবিটা দেখলাম, কেলাসাকার কঠিনের কণাগুলো দেখলাম সুশৃঙ্খলভাবে বিন্যস্ত, কিন্তু অনিয়তকার কঠিনের কণাগুলি মূলত বিশৃঙ্খলভাবে সাজানো, কিন্তু খুব অল্প জায়গার মধ্যে এদের মধ্যে অল্প শৃঙ্খলা দেখতে পাওয়া যেতে পারে। কেলাসাকার কঠিনগুলির জ্যামিতিক আকার একটা নির্দিষ্ট হয়, কিন্তু অনিয়তকার কঠিনগুলির আকারটা নির্দিষ্ট নয়। কেলাসাকার কঠিনগুলির গলনাঙ্ক এবং গলনের লিনতাপ এই দুটি নির্দিষ্ট, কিন্তু অনিয়তকার কঠিনের গলনাঙ্ক এবং গলনের লিনতাপ নির্দিষ্ট নয়। গলনাঙ্ক বলতে আমরা জানি কোনো পদার্থ যে নির্দিষ্ট উষ্ণতায় গলতে শুরু করে সেই নির্দিষ্ট উষ্ণতাকে আমরা গলনাঙ্ক বলি। এরপর একটা গুরুত্বপূর্ণ ধর্ম আমরা পড়ব, কেলাসাকার কঠিনগুলি অসমসারক বা অ্যানআইসোট্রপিক প্রকৃতির। অ্যানআইসোট্রপিক প্রকৃতির বলতে আমরা কি বুঝি? কোনো পদার্থের কিছু ভৌত ধর্ম, যেমন বৈদ্যুতিক রোধ, প্রতিসরাঙ্ক প্রভৃতি, এই ভৌত ধর্মগুলিকে ওই পদার্থটির মধ্যে বিভিন্ন দিকে যদি আমরা পরিমাপ করি, তাহলে ভৌত ধর্মগুলোর মান যদি আলাদা হয়ে যায়, তাহলে আমরা ওই পদার্থকে বলবো অসমসারক পদার্থ বা অ্যানাইসোট্রপিক প্রকৃতির। কিন্তু যদি আমরা কোনো পদার্থের মধ্যে তার ভৌত ধর্মগুলিকে বিভিন্ন অভিমুখে পরিমাপ করলেও ভৌত ধর্মগুলোর কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা ওই পদার্থকে বলবো সমসারক প্রকৃতির বা আইসোট্রপিক প্রকৃতির, যেমনটা আমরা অনিয়তকার কঠিনগুলির ক্ষেত্রে দেখতে পাই। উদাহরণ হিসেবে বলতে পারি, একটা লোহার রড যদি আমরা নিই, যেটা একটা কেলাসাকার কঠিনের উদাহরণ, এই লোহার রডটির বৈদ্যুতিক রোধ আমরা যদি দুটো আলাদা আলাদা দিকে পরিমাপ করি, তাহলে আমরা বৈদ্যুতিক রোধের দুটো আলাদা আলাদা মান পাব। তাই ওই লোহাটিকে আমরা বলতে পারি অসমসারক প্রকৃতির বা অ্যানাইসোট্রপিক প্রকৃতির। এছাড়া কেলাসাকার কঠিনগুলিকে প্রকৃত কঠিন বলা হয়, কিন্তু অনিয়তকার কঠিনগুলিকে প্রকৃত কঠিন বলা হয় না, বরং এদেরকে বলা হয় অতি শীতলীকৃত সান্দ্র তরল বা সুপার কুলড লিকুইড। কারণ অনিয়তকার কঠিনের কণাগুলির ধর্মের সাথে তরলের কণাগুলির ধর্মের অনেকটা মিল পাওয়া যায়। কাঁচ আমাদের একটা অতি পরিচিত অনিয়তকার কঠিন, এবং কাচের কণাগুলিও তরলের কণার মতো ফ্লো প্রপার্টি বা প্রবাহমানতা আমরা দেখতে পাই। তাই অতি পুরনো বাড়ির জানালার কাচগুলো নিচের দিকে মোটা হয়। এখন আমরা দুটো প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিচের পদার্থগুলিকে কেলাসাকার কঠিন ও অনিয়তকার কঠিন হিসেবে ভাগ করো। দেখো, আমরা পলিমার বা প্লাস্টিক এই ধরনের যেসব পদার্থগুলো এখানে আছে সেগুলি সবই অনিয়তকার কঠিনের উদাহরণ, কিন্তু ন্যাপথালিন, বেঞ্জোইক অ্যাসিড, পটাশিয়াম নাইট্রেটের মতো আয়নীয় যৌগ, তামা, লোহার মতো ধাতু, এগুলি কেলাসাকার কঠিনের উদাহরণ। পরের প্রশ্ন, কাচকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয় কেন? এর উত্তরটা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, যে অনিয়তকার কঠিনের কণাগুলি ধর্মের সাথে তরলের কণাগুলির ধর্মের বেশ খানিকটা মিল পাওয়া যায়। তরলের কণাগুলির যেমন প্রবাহমানতা বর্তমান, অনিয়তকার কঠিনের কণাগুলির মধ্যেও সেই রকম প্রবাহমানতা দেখতে পাওয়া যায়। তাই কাচকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি।
এরপরে আমরা দেখব কেলাসাকার কঠিনের শ্রেণীবিন্যাস। কেলাসাকার কঠিনের উপাদান কণাগুলির পরস্পরের মধ্যে কী ধরনের আকর্ষণ বল কাজ করে তার উপর ভিত্তি করে কেলাসাকার কঠিন পদার্থগুলিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন বা মলিকুলার ক্রিস্টালাইন সলিড। দ্বিতীয়টি হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন বা আয়নিক ক্রিস্টালাইন সলিড। তৃতীয়টি হচ্ছে ধাতব কেলাসাকার কঠিন বা মেটালিক সলিড এবং চতুর্থটি হচ্ছে সমযোজী কেলাসাকার কঠিন বা কোভ্যালেন্ট ক্রিস্টালাইন সলিড। প্রথমে আমরা পড়ব আণবিক কেলাসাকার কঠিন বা মলিকুলার ক্রিস্টালাইন সলিড। আণবিক কেলাসাকার কঠিন সাধারণত অণু বা পরমাণু দ্বারা গঠিত হয় এবং এগুলি 3 প্রকারের হয়। প্রথম প্রকারটি হচ্ছে অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন বা নন পোলার মলিকুলার ক্রিস্টালাইন সলিড। এই ধরনের কঠিনের উপাদান কণাগুলির মধ্যে দুর্বল লন্ডন বল আকর্ষণ বল হিসেবে কাজ করে। লন্ডন বল আমরা ক্লাস 11-এ রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছি। এগুলির উদাহরণ হচ্ছে কঠিন আর্গন, কঠিন হিলিয়াম, কঠিন হাইড্রোজেন, কঠিন ক্লোরিন ইত্যাদি। এর পরের ভাগ হচ্ছে ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন বা পোলার মলিকুলার ক্রিস্টালাইন সলিড। এই ধরনের কঠিনের উপাদান কণাগুলির মধ্যে আকর্ষণ বল হিসেবে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে এবং এদের উদাহরণ হচ্ছে কঠিন সালফার ডাইঅক্সাইড, কঠিন অ্যামোনিয়া। শেষ ভাগটি হচ্ছে হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন। এদের উপাদান কণাগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন কাজ করে। উদাহরণ কঠিন H2O, যাকে আমরা বরফ বলে জানি। এই 3 ধরনেরই আণবিক কেলাসাকার কঠিন নরম এবং তাপ তড়িতের কুপরিবাহী, তবে হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিনটা অতটা নরম হয় না। আশা করি আমরা বুঝতে পেরেছি আণবিক কেলাসাকার কঠিন কাকে বলে। এরপরে আমরা পরের স্লাইডে চলে যাব। এরপরে আমরা পড়ব আয়নীয় কেলাসাকার কঠিন বা ইংরেজিতে আয়নিক ক্রিস্টালাইন সলিড। আয়নীয় কেলাসাকার কঠিন বা আয়নিক ক্রিস্টালাইন সলিড ক্যাটায়ন বা অ্যানায়ন দ্বারা গঠিত হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করে। এগুলি শক্ত এবং ভঙ্গুর হয় এবং এদের গলনাঙ্কও বেশি হয়। উপাদান ক্যাটায়ন ও অ্যানায়নগুলি কেলাসের মধ্যে শক্তভাবে আবদ্ধ থাকে বলে আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় আয়নগুলি গতিশীল হতে পারে বলে এই ধরনের কেলাসাকার কঠিনগুলি গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এইটি থেকে একটি প্রশ্ন হয়, যেটা আমরা এর পরের স্লাইডে আছে দেখব। আয়নীয় কেলাসাকার কঠিনের উদাহরণ সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, পটাশিয়াম ক্লোরাইড, এই ধরনের আয়নীয় যৌগগুলি। আমরা এর পরের স্লাইডে চলে যাব। সমযোজী কেলাসাকার কঠিন বা কোভ্যালেন্ট ক্রিস্টালাইন সলিড। নাম শুনেই বুঝতে পারছি এই ধরনের কেলাসাকার কঠিনের কণাগুলি সমযোজী বন্ধনের মধ্যে আবদ্ধ থাকে, যা খুব শক্তিশালী। সমযোজী কেলাসাকার কঠিনগুলিকে অতিকায় অণু বা জায়ান্ট মলিকুলও বলা হয়। এগুলি অত্যন্ত শক্ত হয় এবং এদের গলনাঙ্কও বেশি হয়। এমনকি অনেক সময় এদের গলনাঙ্কে পৌঁছাবার অনেক আগেই এগুলি বিয়োজিত হয়ে যায়। এরা সাধারণত তাপ ও তড়িতের কুপরিবাহী। এইটি আগে আমরা যে আয়নীয় কেলাসাকার কঠিন পড়লাম তার সাথে একটা খুব ভালো পার্থক্য। আয়নীয় কেলাসাকার কঠিনগুলি কঠিন অবস্থায় তাপ ও তড়িতের কুপরিবাহী হলেও তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু সমযোজী কেলাসাকার কঠিনগুলি তাপ তড়িতের সব অবস্থাতেই কুপরিবাহী। উদাহরণ হীরক, সিলিকন কার্বাইড, গ্রাফাইট ইত্যাদি, যদিও হীরক গ্রাফাইট এদের কিছু ব্যতিক্রম আছে। এখন আমরা পড়ব ধাতব কেলাসাকার কঠিন বা মেটালিক ক্রিস্টালাইন সলিড।
দেখো, ধাতব কেলাসাকার কঠিন ধাতুর পরমাণু দ্বারা গঠিত এবং এই পরমাণুগুলির যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো বাদ দিলে যে অংশটা থাকে সেটাকে বলে কার্নেল। এই কার্নেলগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কেলাসাকার কঠিনের মধ্যে সাজানো থাকে এবং যোজ্যতা ইলেকট্রনগুলি বা সর্বহিস্ত কক্ষে ইলেকট্রনগুলি এই কেলাসটিকে ঘিরে ঘোরাফেরা করতে থাকে এবং এর জন্যই আমরা কিন্তু এই যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোই ধাতব কেলাসাকার কঠিনকে একসাথে আটকে রাখে। নামগুলো আমরা মনে রাখবো, কার্নেল এবং ধাতব কেলাসাকার কঠিনের উপাদান হচ্ছে এই কার্নেল। এই যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো কোনো একটি পার্টিকুলার কার্নেলের সম্পত্তি নয়, সমস্ত যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো পুরো কেলাসটার সম্পত্তি। এবার আমরা কতগুলো প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, নিচের কোনটি কঠিন অবস্থায় সমযোজী কেলাস হিসেবে থাকে? উত্তর নিশ্চয়ই আমরা আগের পড়া থেকেই পেলাম, সিলিকা। পরের প্রশ্ন, নিচের পদার্থগুলিকে তাদের মধ্যে ক্রিয়াশীল আন্তঃ আণবিক আকর্ষণ বলের অনুযায়ী সাজাও। তো এগুলো থেকে আমরা দেখব যে কোনটার মধ্যে হাইড্রোজেন বন্ধন কাজ করে, কোনটার মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে, কোনটার মধ্যে লন্ডন বল কাজ করে, সেই অনুযায়ী এগুলোকে আমরা সাজিয়ে ফেলতে পারবো নিশ্চয়ই। পরের প্রশ্ন, এ কঠিন পদার্থটি কঠিন অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না এবং অত্যন্ত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এটি কোন ধরনের কঠিন পদার্থ? দেখো, আমরা একটু আগেই পড়লাম সমযোজী কঠিন পদার্থ কঠিন অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না এবং এটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এর পরের প্রশ্নটা আমরা আগেই আলোচনা করেছি, আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এখন কতগুলি সংজ্ঞা আমরা দেখে নেব। প্রথমটি হচ্ছে কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস। কোনো কেলাসের গঠনকারী উপাদানগুলি, সেটা অণু, পরমাণু বা আয়ন যাই হোক, সেই গঠনকারী উপাদানগুলির অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করলে ওই বিন্দুগুলি দ্বারা যে ত্রিমাত্রিক জালকের সৃষ্টি হয় তাকে কেলাস জালক বলে। ল্যাটিস বিন্দু বা ল্যাটিস পয়েন্ট, কোনো কেলাস জালকের মধ্যের যে বিন্দুগুলি কেলাসের গঠনকারী উপাদানগুলির অবস্থানকে সূচিত করে তাদেরকে ল্যাটিস বিন্দু বলে। একক কোষ বা ইউনিট সেল, কোনো কেলাস জালকের মধ্যে যে ক্ষুদ্রতম মৌলিক অংশ বারবার পুনরাবৃত্ত হয়ে সমগ্র কেলাস জালকটি তৈরি করে তাকে একক কোষ বলে। যেমন একটা বাড়ি তৈরি হয় ইট দিয়ে, ইট হচ্ছে ওই বাড়িটির একক, অনেকগুলো ইট পরপর সাজিয়ে পুরো বাড়িটা তৈরি হয়, তেমনি একক কোষ হলো একটা পুরো কেলাসের একক বা ইউনিট। 4 রকমের একক কোষ আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে সিম্পল কিউবিক বা সরল একক কোষ, পরেরটি হচ্ছে দেহকেন্দ্রিক বা বডি সেন্টার্ড কিউবিক এবং তৃতীয়টি হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার্ড কিউবিক একক কোষ এবং চতুর্থটি হচ্ছে প্রান্তকেন্দ্রিক বা এন্ড সেন্টার্ড কিউবিক একক কোষ। প্রান্তকেন্দ্রিকের আমরা দেখতে পাচ্ছি চারটে 8টা কোণে একটি করে কণা রয়েছে এবং দুটি বিপরীত পৃষ্ঠে একটি করে কণা রয়েছে। পৃষ্ঠকেন্দ্রিকের ইউনিট সেলের প্রত্যেকটি পৃষ্ঠের মাঝে একটি করে কণা রয়েছে এবং দেহকেন্দ্রিক একক কোষের মাঝে একটা করে কণা রয়েছে। এই অ্যানিমেশনটাতে আমরা এই একক কোষগুলোর গঠন আরও ভালোভাবে বুঝতে পারবো। প্রথমে আমরা দেখছি সরল একক কোষ, সরল ঘনকাকার একক কোষ বলা ভালো। এগুলোর প্রত্যেকটি কৌণিক বিন্দু, 8টা কৌণিক বিন্দু আছে, সেই 8টা কৌণিক বিন্দুতে একটি করে কণা রয়েছে। এরপর দেখতে পাচ্ছি দেহকেন্দ্রিক একক কোষ, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এখানেও 8টি কৌণিক বিন্দুতে 8টা কণা রয়েছে এবং কেলাসের মধ্যিখানে, একক কোষটার মধ্যিখানে একটি দেহকেন্দ্রে কণা রয়েছে। এর পরে আমরা দেখছি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। আগের মতোই প্রত্যেকটা কোণে একটি করে কণা, অর্থাৎ মোট 8টি কণা রয়েছে প্রত্যেকটি কৌণিক বিন্দুতে এবং প্রত্যেকটি পৃষ্ঠ বা ধারের
মাঝখানে একটি করে কণা রয়েছে, অর্থাৎ টোটাল 6টা ধার বা 6টা পৃষ্ঠ, তাহলে 6টা কণা এখানে প্রত্যেকটি পৃষ্ঠের মাঝখানে রয়েছে। ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। আশা করি এই অ্যানিমেশনগুলো দেখে আমরা একক কোষগুলোর গঠন ভালোভাবে বুঝতে পেরেছি। এবার দেখো একটি একক কোষের কিভাবে আমরা একক কোষকে বুঝতে পারবো। দেখো প্রত্যেকটি ধার বা কিনারার দৈর্ঘ্য এ বি সি দিয়ে বোঝানো হয়েছে এবং ওই ধারগুলির মধ্যে যে কোণ, ইন্টারস্টিশিয়াল কোণ, সেগুলিকে আলফা, বিটা, গামা দিয়ে আমরা বুঝিয়েছি। এই এ বি সি এবং আলফা, বিটা, গামা এগুলির মধ্যে যে সম্পর্ক রয়েছে তা দিয়ে আমরা একক কোষগুলিকে ব্যাখ্যা করতে পারি। আমরা এই টেবিলটা ভালো করে লক্ষ্য করব। 7 রকমের বা 7টি শ্রেণীর একক কোষ আমরা দেখতে পাচ্ছি এবং সবার এ বি সি এবং আলফা, বিটা, গামার মধ্যে সম্পর্ক দেওয়া রয়েছে এবং উদাহরণও দেওয়া রয়েছে। এটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বোর্ডের পরীক্ষাতেও এগুলো থেকে প্রশ্ন আমরা দেখতে পাই। যেমন দেখছি প্রথমে ঘনকাকার একক কোষ, সেখানে কিন্তু প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য সমান, তাই এ বি সি, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, এবং এদের যে আন্ত অক্ষীয় কোণ সেগুলি আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা, মানে সবকটির কোণই সমান এবং সেগুলি হচ্ছে 90 ডিগ্রি। কেমন প্রশ্ন আসে এগুলি থেকে দেখব। পার্থক্য করো ষড়তলকীয় এবং মনোক্লিনিক একক কোষ। আমরা এই আগের টেবিলটি থেকেই এটা উত্তর করতে পারবো। ষড়তলকীয় এবং মনোক্লিনিক এই একক কোষগুলিতে এ বি সি এবং আলফা, বিটা, গামার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা লিখলেই হবে। পৃষ্ঠকেন্দ্রিক এবং প্রান্তকেন্দ্রিক একক কোষের মধ্যে পার্থক্য, ওদের গঠনটাই আমরা বলবো, তাহলেই হবে। এরপরে আমরা পড়ব ব্র্যাভিস ল্যাটিস। 7টি বিভিন্ন শ্রেণীর কেলাস এবং 4 রকমের একক কোষ, এদের সম্মিলিতভাবে 28টা বিভিন্ন রকম কেলাস গঠিত হতে পারে, কিন্তু এদের মধ্যে 14টি কেলাস আমরা বাস্তবে দেখতে পাই। এই 14টি কেলাসকে বলা হয় ব্র্যাভিস ল্যাটিস। 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক দেশে 14টি ব্র্যাভিস ল্যাটিস পাওয়া যায় এবং 2 ডাইমেনশন বা দ্বিমাত্রিক দেশে 5টি ব্র্যাভিস ল্যাটিস দেখতে পাওয়া যায়। এরপরে আমরা কতগুলো প্রশ্ন দেখব। একটি ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে ও দেহ কেন্দ্রে অবস্থিত কণার ওই একক কোষে অবদান কত? একটি ঘনকাকার একক কোষের, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। একটি ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে যে কণাটি আছে ওই কণাটি কিন্তু পার্শ্ববর্তী 8টি একক কোষের সাধারণ কণা। যেমনটা আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি, দেখো এই একক কোষটি আশেপাশের কতগুলো একক কোষ আমরা ছবিতে দেখাচ্ছি। একটি একক কোষের এই কৌণিক বিন্দু সব কটাকে আমরা অবস্থানকে ডট দিয়ে দেখিয়েছি। এই কৌণিক বিন্দুটা দেখো, ও কিন্তু কৌণিক বিন্দুটি তার আশেপাশের 4টি একক কোষের এবং ওর ওপরের স্তরের আরও 4টি একক কোষ, টোটাল 8টি একক কোষের সাধারণ কণা। অর্থাৎ একটি একক কোষের জন্য ওই কণাটির অবদান হচ্ছে 1/8 এবং দেহকেন্দ্রে যে কণাটি রয়েছে সেটি কিন্তু একটি একক কোষের জন্য নির্দিষ্ট, তাই দেহকেন্দ্রে যদি কোনো কণা থাকে তার অবদান ওই একক কোষের জন্য 1। আবার যদি পৃষ্ঠকেন্দ্রের কোনো কণা আমরা দেখতে চাই, প্রত্যেকটা পৃষ্ঠের মাঝে যে কণা রয়েছে, যেমন আমি আঁকছি এখানে, এই পৃষ্ঠকেন্দ্রে যে কণাটি রয়েছে এটি কিন্তু এই একক কোষ এবং এর পাশের একক কোষের সাধারণ কণা, তাই পৃষ্ঠকেন্দ্রে যদি কোনো কণা থাকে সেটির অবদান ওই একক কোষের ক্ষেত্রে 1/2, কারণ ওটা 2টি একক কোষের সাধারণ কণা। এরপর আমরা প্রতি একক কোষে কণা সংখ্যা নির্ণয় করব। দেখো প্রথমে সরল একক কোষের কণা সংখ্যা নির্ণয় করব। সরল একক কোষে আমরা জানি 8টি কৌণিক বিন্দুতে 8টা কণা রয়েছে এবং যাদের প্রত্যেকের অবদান
1-এর 8 অংশ করে। তাই 8 গুণিত 1-এর 8 মানে মোট অবদান কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলোর জন্য মোট অবদান হচ্ছে 1। সরল একক কোষের আমরা জানি দেহকেন্দ্রে বা পৃষ্ঠকেন্দ্রে কোনো কণা নেই, তাই দেহকেন্দ্র বা পৃষ্ঠকেন্দ্রে কোনো সব কণা নেই বলে শূন্য বসালাম, অর্থাৎ সরল একক কোষের প্রতি একক কোষে মোট কণা সংখ্যা 1। এরপর দেহকেন্দ্রিক একক কোষে আমরা দেখব আগের মতোই 8টি কৌণিক বিন্দুতে 8টি কণা রয়েছে, তাদের প্রত্যেকের অবদান 1-এর 8 করে, মোট অবদান 1। দেহকেন্দ্রে 1টি কণা রয়েছে যার অবদান 1 এবং পৃষ্ঠকেন্দ্রে কোনো কণা নেই তাই অবদান 0। তাহলে মোট অবদান হচ্ছে প্রতি একক কোষে কণা সংখ্যা দেখো 2। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, তারও একই রকম প্রত্যেকটি কৌণিক বিন্দুতে 8টা কণা রয়েছে, তাই কৌণিক বিন্দুর জন্য মোট অবদান 1। দেহকেন্দ্রে কোনো কণা নেই তাই 0। পৃষ্ঠকেন্দ্রে 6টা কণা রয়েছে, প্রত্যেকের অবদান হাফ করে, তাই মোট অবদান ওদের জন্য 6 × হাফ মানে 3। তাহলে প্রতি একক কোষে একটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে প্রতি একক কোষে কণা সংখ্যা হবে 1 + 3 মানে 4। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আবার আমরা বলছি, সরল একক কোষে প্রতি একক কোষে কণা সংখ্যা 1, দেহকেন্দ্রিক একক কোষে কণা সংখ্যা 2 এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্রতি একক কোষে কণা সংখ্যা 4। এগুলি কিন্তু ভালোভাবে আমাদের মনে রাখতে হবে এবং বুঝতে হবে। পরের ক্লাসে আবার